যেদিকে যার নাম লিখতে ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু লিখলাম পরে এটা ক্লাসের মধ্যে নাম লিখে দিতে হয়। যায় না এটাতে দিলে যে মাসে পরে কয়েক মাসে যায় না কালকে ঠিক হ্যাঁ জুন আচ্ছা আমি ক্লাস করি। বই আছে সবার কাছে? জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা তো দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে আজকে প্রথম অর্থনীতি ক্লাস হচ্ছে, তাই না? এমনিতে তোমাদের অন্যান্য ক্লাস চলছে তো? জি ম্যাম। যারা সবাই দ্বাদশ শ্রেণীতে প্রমোটেড হয়েছো সবাইকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি। তোমাদের এক্সামটা যদিও খুব কঠিন কিছু হয়নি, কিন্তু অনেক অল্প সময় ছিল। পরীক্ষা প্রিপারেশন নেওয়ার সময় খুব অল্প পেয়েছো। এর মধ্যেই হচ্ছে যারা পড়াশোনা করে সুন্দর করে প্রমোটেড হয়েছো কোনো ঝামেলা ছাড়াই, তাদেরকে কংগ্রাচুলেশন। এখন হচ্ছে আমি বলেছিলাম, তোমাদেরকে মেসেজ দিয়ে রেখেছিলাম যে দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় পড়াবো, মুদ্রাস্ফীতি। তার আগে পড়াচ্ছিলাম প্রথম অধ্যায়ের খাজনা, অষ্টম অধ্যায়, এবং ওই চ্যাপ্টারটা শেষ হয়েছে। আর ওটা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, ওটা শেষ হয়েছে তোমাদের ওই ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার আগেই। তো ওটা থেকেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এরকম হয় যে কোনো কিছু বোঝনি, তাহলে হচ্ছে আমাকে প্রশ্ন করতে পারো বা প্রশ্নগুলো লিখে রাখতে পারো, নেক্সট ক্লাসে সলভ করে দিব। আচ্ছা, মুদ্রাস্ফীতি বলতে আমি ক্লাস শুরু করে দিচ্ছি, যদিও এখনো আস্তে আস্তে অনেকে জয়েন করছে, তো জয়েন করতে থাকুক। আমাদের ক্লাসটা যেহেতু আজকে রেকর্ড করতে পারছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এজন্য ক্লাসটা শুরু করে দিচ্ছি। মুদ্রাস্ফীতি বলতে বোঝায় যে টাকার মান যখন কমে যায় তখন সেটাকে সাধারণত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে। মানে আমরা হচ্ছে এখন ধরো যে আমরা এখন 10 টাকা দিয়ে যে পরিমাণ পণ্য ক্রয় করতে পারছি, যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে আমরা 10 টাকা দিয়ে তার চেয়ে কম পরিমাণ পণ্য ক্রয় করতে পারবো। এখানে কি হলো, 10 টাকার যে দাম ছিল, মুদ্রাস্ফীতি হওয়ার কারণে সেই দামটা কমে গেছে। যেমন ধরো 10 টাকা দিয়ে যদি আমরা আগে আধা কেজি চাল কিনতে পারতাম, সাপোজ 10 টাকা দিয়ে আধা কেজি চাল পাওয়া যায় না, কথার কথা বলছি, ধরো কিনতে পারতাম। তো তারপর ধরো অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হয়েছে, এখন আমাদের আধা কেজি চাল কিনতে লাগছে 20 টাকা। অর্থাৎ আমাদেরকে এখানে আরো অর্থের পরিমাণ বাড়াতে হচ্ছে। তো এই যে আমাদের মানে সেম অ্যামাউন্ট অর্থ খরচ করে আমরা আগের মতো পণ্য পাচ্ছি না, এই অবস্থাটা যখন ঘটবে সেটাকেই হচ্ছে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে। এখন শুনলে মনে হতে পারে যে মুদ্রাস্ফীতি আসলে খারাপ, অর্থনীতির জন্য খারাপ।
তো মুদ্রাস্ফীতি যখন অতিরিক্ত হয়ে যায় তখন সেটা অবশ্যই অর্থনীতির জন্য খারাপ, কিন্তু একটা লিমিটেড সীমা পর্যন্ত মুদ্রাস্ফীতি কখনো কখনো অর্থনীতিতে দরকার হয়। সেটা কি জন্য দরকার হয়? অর্থনীতিকে বুস্ট আপ করার জন্য, বা কেনাবেচা বেশি হওয়ার জন্য, বা জিডিপি বেশি হওয়ার জন্য। এসব কারণে মাঝে মাঝে একটা লিমিটেড পরিমাণ, সামান্য পরিমাণ মুদ্রাস্ফীতি অর্থনীতিতে দরকার হয়। আচ্ছা, এখন বইয়ে যে সংজ্ঞাটা আছে, অর্থনীতিবিদ ক্রাউথারের মতে মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়, অর্থাৎ দ্রব্যের দাম ক্রমেই বৃদ্ধি পায়। অধ্যাপক হটে বলেন অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ মানুষের হাতে অর্থের পরিমাণ বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় জিনিসপত্রের সাপ্লাই বাড়েনি, বা হচ্ছে মানুষজন আগের তুলনায় মানে আগে যে পরিমাণ অর্থ ব্যয় করে যে পরিমাণ জিনিস কিনতো তার চেয়ে কম পরিমাণ কিনতে পারছে। তো এখানে অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে তোমরা যে কোনো একটা সংজ্ঞা লিখতে পারো, কিন্তু খেয়াল রাখবে যেন সংজ্ঞাটার মধ্যে সবকিছু চলে আসে। আমি প্রেফার করি অর্থনীতিবিদ স্যামুয়েলসনের যে সংজ্ঞাটা, পিএ স্যামুয়েলসনের যে সংজ্ঞাটা আছে, স্যামুয়েলসন কত পেজ এটা? 322 নম্বর পৃষ্ঠা। ওকে। স্যামুয়েলসন একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং তার মানে প্রত্যেকটা সংজ্ঞাই হচ্ছে সবকিছু কভার করে। যেমন ধরো এখানে বলেছেন বাজারে যে পরিমাণ ক্রয় ক্ষমতা চালু রয়েছে সে তুলনায় যদি যথেষ্ট পরিমাণ দ্রব্যের যোগান না বাড়ে তাহলে দ্রব্যমূল্যের গতি ঊর্ধ্বমুখী হয়ে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। আমার হচ্ছে আমি বলছি যে আমি এটা প্রেফার করছি, কিন্তু এমন যদি হয়তো তোমরা বুঝতে পারছো না বা লিখতে গেলে এটা মনে রাখতে পারবে না, তাহলে স্কিপ করো। যেটা মনে রাখতে পারবে, যেটা মানে লেখার সময় সুবিধা হবে সেটাই মুখস্থ করবে। আচ্ছা, এখন এই যে এতগুলো সংখ্যা দেওয়া আছে মুদ্রাস্ফীতির, সেখান থেকে হচ্ছে কিছু বৈশিষ্ট্য বের করেছে। মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য কি কি? তার মধ্যে আছে যে দাম স্তর ক্রমাগতভাবে বৃদ্ধি পায়। এখানে দেখো দাম বলেনি, কিন্তু বলেছে দাম স্তর, প্রাইস লেভেল যেটা সেটা বলেছে। অর্থাৎ অ্যাজ এ হোল মার্কেটে যে পরিমাণ জিনিস আছে প্রত্যেকটার দাম আলাদা আলাদা ভাবে বেড়ে যাবে, পুরো দাম স্তরটা বেড়ে যাবে, কোনো একক একটা জিনিসের দাম বাড়বে এরকম না। দাম স্তর ক্রমাগত ভাবে বৃদ্ধি পাবে। 2 নম্বরে আছে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পায়, যেটা প্রথমে বলেছি সংজ্ঞা দিতে গিয়ে, যে এখানে হচ্ছে অর্থের যে ক্রয় ক্ষমতা ছিল বা অর্থের যে মূল্য আগে ছিল সেটা হচ্ছে কমে যাবে যখন মুদ্রাস্ফীতি হবে। 3 নম্বরে আছে স্বল্প পরিমাণ সেবা ও দ্রব্যের জন্য অধিক অর্থ ব্যয় করতে হয়। একই কথা, অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া মানে হচ্ছে যে মানে আমাকে একই পরিমাণ দ্রব্য ক্রয় করতে এখন অধিক পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। আচ্ছা, 4 নম্বর আছে সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। সামগ্রিক যোগান মানে হচ্ছে একটা দেশের সামগ্রিক যোগান। এএস এখানে ব্র্যাকেটে লিখেছে, এটার মানে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই। আর সামগ্রিক যোগান থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় অ্যাগ্রিগেট ডিমান্ড। অ্যাগ্রিগেট মানে হচ্ছে সামগ্রিক। তো সামগ্রিক চাহিদা থেকে যখন যোগান কম হবে স্বাভাবিকভাবেই তখন হচ্ছে কি জিনিসের দাম বেড়ে যাবে। মানে ধরো আমরা বাংলাদেশের পপুলেশন আছি 16 কোটি। 16 কোটি মানুষের যে পরিমাণ কোনো দ্রব্যের জন্য চাহিদা আছে, ধরো চালের জন্য আমাদের 16 কোটি মানুষের যে চাহিদা আছে, বাজারে সেই পরিমাণ চালের যোগান নেই, মানে পুরো বাংলাদেশ জুড়ে সেই পরিমাণ চালের যোগান নেই। তো এই যে 16 কোটি মানুষ আমরা যে পরিমাণ চালের জন্য চাহিদা করছি সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড। এবং এই যে যোগানটা কম, চালের যোগান কম, সেটা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই। তো অ্যাগ্রিগেট ডিমান্ড থেকে এখানে অ্যাগ্রিগেট সাপ্লাইটা যখন কম হবে তখনই কি হবে? মুদ্রাস্ফীতি হবে। তখনই হচ্ছে ওই চালের দাম বেড়ে যাবে এবং চালের জন্য তখন বাজারে একটা মুদ্রাস্ফীতি দেখা দিবে। আচ্ছা, 5 নম্বরে আছে মৃদু মুদ্রাস্ফীতি বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক। যেটা বলেছিলাম যে শুনলে মনে হতে পারে মুদ্রাস্ফীতিটা আসলে খারাপ, কিন্তু অত্যধিক মুদ্রাস্ফীতি যখন না হয়, মৃদু মুদ্রাস্ফীতি যখন হয় তখন সেটা আসলে বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন এগুলা বৃদ্ধির জন্য সহায়ক হয়। আচ্ছা, এবং মুদ্রাস্ফীতির সবচেয়ে লাস্ট স্টেজ এবং সিভিয়ার স্টেজ যেটা, মানে সবচেয়ে মারাত্মক স্টেজ যেটা, সেটা হচ্ছে হাইপার বা গ্যালোপিং ইনফ্লেশন, যেটার বাংলা হচ্ছে উল্লম্ফন মুদ্রাস্ফীতি। হাইপার ইনফ্লেশন যখন হয় তখন হচ্ছে অর্থনীতি চরমভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। অর্থাৎ তখন হচ্ছে মানে কোনোভাবেই আর অর্থনীতির মধ্যে ভারসাম্য আনা যায় না এবং মানুষের জীবনযাত্রা খুব অস্বাভাবিক হয়ে পড়ে, জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে
যেমন এরকম একটা মুদ্রাস্ফীতি একবার হয়েছিল জিম্বাবুয়েতে অনেক অনেক আগে। তখন এরকম একটা কথা প্রচলিত ছিল, মানে যখন গ্যালোপিং মুদ্রাস্ফীতি হয় তখন এরকম হয় যে মানুষ বাজারে টাকা নিয়ে যায় ব্যাগে করে আর জিনিসপত্র নিয়ে আসে পকেটে করে। আমরা তো সাধারণত টাকা নিয়ে যাই পকেটে করে, তাই না? জি মিস। টাকা পকেটে করে নিয়ে যাই এবং ব্যাগে করে জিনিস নিয়ে আসি, কিন্তু যখন গ্যালোপিং ইনফ্লেশন হয় তখন টাকার মান এতই কমে যায়, তখন হচ্ছে টাকা নিয়ে যেতে হয় ব্যাগ দিয়ে আর জিনিসপত্র তখন নিয়ে আসতে হয় পকেট দিয়ে। এটা হচ্ছে একটা গ্যালোপিং ইনফ্লেশন বা হাইপার ইনফ্লেশন বোঝানোর জন্য একটা উদাহরণ। আচ্ছা, এখন মুদ্রাস্ফীতিকে নির্ণয় করার জন্য কিছু সূত্র আছে। সূত্রটা ভালোভাবে লক্ষ্য করবে, 322 নাম্বার পেজে আছে। মুদ্রাস্ফীতিকে অতি সহজে নিম্নোক্তভাবে পরিমাপ করা যায়। কোন নির্দিষ্ট বছরের মুদ্রাস্ফীতি হার। নির্দিষ্ট বছর মানে এখানে বলেছে যে টি-তম বছর, অর্থাৎ আমরা যদি 2020 সালের মুদ্রাস্ফীতি গণনা করতে চাই তাহলে এখানে টিটা হবে 2020। তারপরে দেখো মুদ্রাস্ফীতির হার বের করার জন্য এই যে এখানে দেখো এই যে পিটি হচ্ছে, জি মিস, দেখতে পাচ্ছি। হ্যাঁ পিটি হচ্ছে 2020, মানে যদি আমরা 2020 সালের মুদ্রাস্ফীতি বের করতে চাই তাহলে পিটি হচ্ছে 2020 সালের দাম স্তর। যেমন বলেছিলাম যে দাম, এখানে দাম বলছে না, দাম স্তর বলছে, মানে পুরো মার্কেটে যেই প্রাইস লেভেলটা আছে, পুরো মার্কেট জুড়ে যে দাম স্তরটা আছে সেই পুরোটার কথাই বলা হচ্ছে, কোনো একটা পণ্যের দামের কথা এখানে বলা হচ্ছে না। তো আমরা যখন 2020 সালের মুদ্রাস্ফীতি গণনা করব তখন কি করব, প্রথমে এই যে 2020 সালের যে দাম স্তর আছে সেটা লিখবো, সেটা থেকে 2019 সালে যে দাম স্তর ছিল সেটা মাইনাস করব। এই যে এখানে দেখো পি টি মাইনাস ওয়ান দেওয়া আছে, ঠিক আছে? পি জি টি মিস। মাইনাস ওয়ান দেওয়া আছে। ওয়ান। এখন এই যেই বছরেরই মুদ্রাস্ফীতি গণনা করব প্রথমে কি করতে হবে, তার আগের বছরের মুদ্রাস্ফীতিটাকে সেটা থেকে মাইনাস করতে হবে এবং সেটাকে আমরা ভাগ করব কি দিয়ে, আগের বছরের দাম স্তর দিয়ে। তো কি দাঁড়াচ্ছে, পিটি মাইনাস পিটি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পিটি মাইনাস ওয়ান, অর্থাৎ এই বছরের দাম স্তর বিয়োগ গত বছরের দাম স্তর ডিভাইডেড বাই গত বছরের দাম স্তর, ঠিক আছে? জি এটা করে তারপর ইনটু 100, 100 দিয়ে যখন এই জিনিসটাকে আমরা গুণ করব তখন হচ্ছে আমরা এই সালের, বর্তমান সালের মুদ্রাস্ফীতি পেয়ে যাব। আচ্ছা, এখন এখানে একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা যদি লক্ষ্য করো তাহলে খুব সহজে বুঝতে পারবে। আর ক্লাসটা শেষ হলে আমি তোমাদের গ্রুপে একটা এখানে যে উদাহরণটা দিয়েছে সেটা না, অন্য আরেকটা এরকম ম্যাথ দিয়ে দিব, ওটা তোমরা করে করে সবাই আপলোড করে দিবে। আচ্ছা, 2013 সালে চালের কেজি ছিল 40 টাকা। 2014 সালে চালের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 50 টাকা। এখন 2014 সালের মুদ্রাস্ফীতির হার কত হবে? তো 2014 সালের মুদ্রাস্ফীতির হার আমরা বের করছি। 2014 সালে যেহেতু চালের দাম হয়েছে 50 টাকা, প্রথমে আসবে 50 টাকা। যেহেতু আমরা বলেছি যে প্রথমে হচ্ছে আমরা এই বছরের দাম স্তর দিব, তো এই বছরের দাম স্তর দেখো এখানে প্রথমে দিয়েছে 50 টাকা, তারপরে মাইনাস কি বলেছিলাম, গত বছরের দাম স্তর। তো গত জি। বছরের দাম স্তর ছিল 40 টাকা, মাইনাস 40 টাকা। 40 টাকা হবে ডিভাইডেড বাই গত বছরের দাম স্তর। তো এটাও হবে ডিভাইডেড বাই 40 ইন্টু 100। 100টা কি জন্য, এটা সূত্র থেকে এসেছে। তো এই যে প্লাস মাইনাস করে এখানে পাওয়া গেল 25%। তাহলে আমরা বলতে পারি 2014 সালের বাজারে মুদ্রাস্ফীতির হার হয়েছে 25%। 25% কিভাবে হয়েছে এটা বুঝতে কি কারো অসুবিধা আছে? মিস আবার একটু বলেন। 25% এখানে কিভাবে এসেছে এটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? এই যে প্লাস মাইনাস করে 25%টা কিভাবে এলো এটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? জি মিস, আবার একটু রিপিট করেন। কি রিপিট করবো বাবা, এটা তো সূত্র দেওয়া এখানে। যেমন এখানে 2014 সালের মুদ্রাস্ফীতির হার বের করতে বলেছে, তোমার সূত্রটা তুমি জাস্ট ফলো করবে। 2014 সালের মুদ্রাস্ফীতির হার যখন বের করতে বলবে তখন তোমাকে প্রথমে লিখতে হবে 2014 সালের যে দাম স্তর আছে সেটা, দাম স্তর দেওয়াই আছে প্রশ্নের মধ্যে 50 টাকা। তারপরে তুমি ওই 50 টাকা থেকে মাইনাস করবে কি 2013 সালের, মানে গত বছরের জি জি। যে দাম স্তর আছে সেটা মাইনাস করবে। তো গত বছরের দাম স্তর কত দেওয়া আছে, 40 টাকা, হ্যাঁ। ঠিক আছে? তারপর এই দুটোকে তুমি ভাগ করবে কি দিয়ে, গত বছরের
দাম স্তর দিয়ে। দাম তো স্তর গত দিয়ে বছরের দাম স্তর আবার আবার কি আছে 40 টাকা, 40 টাকা এবং এই টোটাল জিনিসটাকে তুমি গুণ করবে 100 দিয়ে। এই 100 100টা দিয়ে কনস্ট্যান্ট থাকবে, সবসময় 100ই থাকবে, এটা হচ্ছে সূত্র। জি তো এই প্লাস মাইনাস করে তুমি এখানে পেয়েছো কত? 25। যেমন 50 25% থেকে যখন 40 মাইনাস করবে থাকবে 10। এই 10 আর 40 যখন কাটাকাটি করবে তখন কি হবে? 4। 4 দিয়ে যখন 100 কে ভাগ করবে তখন 25 আসবে। বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি এবার ওকে। তো এই 25% হচ্ছে কি কোন বছরের মুদ্রাস্ফীতি? 2014 সালের মুদ্রাস্ফীতি। 2014 সালের মুদ্রাস্ফীতি হ্যাঁ, এখন এটা হচ্ছে খুব ভালো মতো মুখস্থ করে রাখবে। সূত্র কিন্তু মানে যেমন বুঝতে হয় তেমন মুখস্থ করতে হয়। সূত্রটাকে খুব ভালো মতো মুখস্থ জি করে রাখবে। তাহলে হচ্ছে যখন তোমার মানে কোনো প্রশ্ন আসলে জাস্ট ওই প্রশ্নে যে নাম্বার গুলো আছে সেগুলো সূত্র অনুযায়ী ফেলে দিবে। আচ্ছা, এখন দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটাতে দেখো যে চিত্রে ভূমি অক্ষে আছে উৎপাদন আর লম্ব অক্ষে আছে দাম স্তর। এটা হচ্ছে ভূমি অক্ষ, এটা হচ্ছে লম্ব অক্ষ, ঠিক আছে? এখানে জি ভূমি অক্ষে আছে দাম স্তর এবং লম্ব অক্ষে দেওয়া আছে উৎপাদন। এই উৎপাদন চিত্রটা কিসের? এই চিত্রটা কিসের চিত্র? এটা হচ্ছে মুদ্রাস্ফীতির চিত্র। আচ্ছা, এখন এস হলো পূর্ণ নিয়োগজনিত বা প্রাপ্ত সম্পদ বিদ্যমান প্রযুক্তি ও দক্ষতার প্রেক্ষিতে যোগান রেখা। পূর্ণ নিয়োগজনিত মানে হচ্ছে যে আমরা ধরে নিব যে অর্থনীতিতে এখন নিয়োগ বিরাজমান সম্পদের এবং জনগণের, মানে এখানে কোনো আনএমপ্লয়মেন্ট নেই, মানে হচ্ছে বেকারত্ব নেই, ঠিক আছে? পূর্ণ নিয়োগ যখন বলবো যে আমরা ধরে নিচ্ছি যে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ আছে, তখন আমরা বুঝবো যে এখানে কোনো বেকারত্ব নেই এবং যে বিদ্যমান প্রযুক্তি আছে, দক্ষতা আছে, এই সব কিছুর প্রেক্ষিতে যোগান রেখাটা হচ্ছে এইটা, এই যে এই রেখাটা, ঠিক আছে? জি এটা হচ্ছে যোগান রেখা। কেউ বুঝতে না পারলে প্রশ্ন করবে। আচ্ছা, এটা হচ্ছে যোগান রেখা বা সামগ্রিক যোগান রেখা, যেটা আমরা হচ্ছে ওই মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম। আচ্ছা, সামগ্রিক যোগান রেখা এবং D1 ও D2 হলো চাহিদা রেখা বা সামগ্রিক চাহিদা রেখা। এই যে এখানে একটা রেখা আছে, এটা হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা, 1 নাম্বার সামগ্রিক চাহিদা রেখা, আর এটা হচ্ছে 2 নাম্বার সামগ্রিক 2 চাহিদা নাম্বার রেখা, ঠিক আছে? তো প্রথমে জি হচ্ছে আমরা রেখাগুলা চিনে নিলাম কোনটা কি, ঠিক আছে? প্রথমে আমরা রেখাগুলা চিনে নিলাম, এখন আমরা পড়বো যে কিভাবে কি হয়েছে। এখন চিত্র থেকে দেখা যায় পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন OYF অবস্থায় যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেয়ে D1 থেকে D2 হলে দাম স্তরও বৃদ্ধি পাবে বা দাম স্তর বৃদ্ধি পাবে AB বা P1 P2 পরিমাণ। সুতরাং মুদ্রাস্ফীতির পরিমাণ হলো P1 P2 BF। আচ্ছা, এখন দেখো এখানে বলেছে যে এই যে আমরা এই অংশটাতে মানে ভূমি অক্ষে আমরা কি পরিমাপ করছি? উৎপাদন, ঠিক আছে? ভূমি অক্ষে আছে উৎপাদন এবং এই যে এই অংশটা এখানে YF, এটা নির্ধারণ করছে কি? উৎপাদনের পরিমাণ, ঠিক আছে? পরিমাণ তো এই যে জি এই রেখাটা এস রেখাটা বা এগ্রিগেট সাপ্লাই বা সামগ্রিক যোগান রেখা, সামগ্রিক যোগান রেখাতে আমরা বলেছি যে এখানে অর্থনীতিতে যে পরিমাণ সম্পদ আছে, প্রযুক্তি আছে, তারপর যে পরিমাণ ম্যান পাওয়ার আছে, মানে কাজ করার মতো যারা আছে, সব নিয়োগ করে হচ্ছে আমরা এই যোগান রেখাটা পাচ্ছি এবং এই উৎপাদন পাচ্ছি। তাহলে এর মানে হচ্ছে যে এর থেকে আমাদের কাছে যা যা আছে সব নিয়োগ করে আমরা এই পরিমাণ উৎপাদন পাচ্ছি। তার মানে হচ্ছে উৎপাদন এর থেকে বেশি বৃদ্ধি করা এই মুহূর্তে অর্থনীতিতে সম্ভব না, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে যা যা আছে সব নিয়োগ করেই আমরা এতটুকু উৎপাদন পাচ্ছি। তাহলে এখন আমাদের যদি চাহিদা বেড়েও যায় অর্থনীতিতে, আমাদের পক্ষে অর্থনীতিতে এখন হঠাৎ করে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব না। তো এখন কি হয়েছে? কোনো কারণে হোক যে চাহিদাটা বৃদ্ধি পেয়েছে, চাহিদা ছিল আগে প্রথমে এখানে চাহিদা রেখা, তারপর সেটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে এটা, ঠিক আছে? চাহিদা জি বৃদ্ধি পেয়েছে। এখন এই যে আমরা মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম যে এগ্রিগেট সাপ্লাই থেকে বা সামগ্রিক যোগান থেকে যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় তখন কি হবে? তখনই মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি তো হবে মুদ্রাস্ফীতি মানে কি? এই যে প্রাইস লেভেল বেড়ে যাওয়া, এই যে এখানে P1 আছে,
P1 থেকে জি। বেড়ে প্রাইস লেভেল হয়ে গেল P2। P2 ওকে, জি এই জি যে এই অংশটা, স্কয়ার অংশটা বা চারকোনা অংশটা, এটাই হচ্ছে তখন অর্থনীতিতে মুদ্রাস্ফীতির পরিমাণ। বোঝা গেছে? জি ভেরি গুড। আচ্ছা, যে কথা বলছো আমার সব কথার উত্তর দিচ্ছ, কে তুমি, তোমার নাম কি? তানজিমা আক্তার। তানজিমা আক্তার, ভেরি গুড। আমি খুব ইমপ্রেস, তুমি মাশাআল্লাহ খুব সুন্দর করে ক্লাস করছো এবং খুব ভালো রেসপন্স করছো। রেসপন্সটা সবার থেকে আসা উচিত ছিল। আচ্ছা, তাহলে এই হচ্ছে মুদ্রাস্ফীতি। মানে হচ্ছে এখন আমরা বুঝে গেলাম যে যখনই বাজারে যেই চাহিদা আছে, চাহিদাটা যখন বৃদ্ধি পাবে এবং তার সাথে যোগান বৃদ্ধি পাবে না, তখন মুদ্রাস্ফীতি হতে পারে। তারপরে মুদ্রাস্ফীতির মানে হচ্ছে যে আমাদের যে পরিমাণ অর্থ আছে সেই অর্থের মূল্য কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে জি মোটামুটি মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতি পরে চলে আসছে মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন হলো মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা, শুনলেই বোঝা যায় তাই না? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে কি, এটা মুদ্রার বিপরীত ধারণা। হ্যাঁ, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যে মুদ্রার স্ফীত হয়ে গেছে, আর সংকোচন মানে হচ্ছে কি এটা সংকুচিত হয়ে গেছে। তো শুনলে বোঝা যায় যে এটা একটা বিপরীত ধারণা। এখন দেখো এখানে সংজ্ঞার মধ্যে কি বলেছে, যে যখন দেশে দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হয় এবং এর ফলে দাম স্তর ক্রমাগত ও অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে, তখন তাকে মুদ্রা সংকোচন বলে। অর্থাৎ এখানে ওইটার উল্টো ঘটনাটা ঘটবে। দয়া করে কেউ প্যাচ লাগাবে না মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে। প্রথমে একটা টপিক ভালো মতো বুঝে পড়ে শেষ করে তারপরে আরেকটা টপিক শুরু করবে। আচ্ছা, এখন মুদ্রা সংকোচনের মধ্যে বলেছে যে এখানে কি হবে, মিস এখানে যতটুকু আছে ততটুকু দিলেই তো হবে তাই না? কোনটা এই যে কোনটার যখন ব্যাপারে জানতে চাচ্ছ? মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচনের সংজ্ঞা? হ্যাঁ জি মিস। হ্যাঁ, এখানে যা আছে তা দিলেই হবে, বা তুমি হচ্ছে কোন একজন অর্থনীতিবিদের সংজ্ঞাও দিয়ে দিতে পারো, বা এখানে বইয়ে যেই সংজ্ঞাটা বোল্ড করে লেখা আছে না, কালো জি মোটা করে লেখা আছে, ওইটাও দিতে জি পারো। জি যে ওটাই বেটার আচ্ছা হবে এখানে, মিস। হ্যাঁ যেটা বুঝো, যেটা সুবিধা মনে হয় সেটাই দিবে। ঠিক আচ্ছা, আছে। এখন এখানে মুদ্রা সংকোচনের মধ্যে বলেছে যে আহ, আমার কাছে মানে বাজারে এখন জিনিসপত্রের যোগান অনেক বেশি আছে। ঠিক আছে, যোগানে কোনো সমস্যা নেই, জিনিসপত্র অনেক বেশি আছে, কিন্তু যারা কিনবে, আমরা যারা ক্রেতা আছি, আমাদের কাছে কেনার মতো সেই পরিমাণ অর্থ নেই। হ্যাঁ, এখন যেহেতু জি আমাদের কাছে কেনার মতো অর্থ নেই, কিন্তু বাজারে জিনিসের সাপ্লাই ঠিকই আছে, এই অবস্থায় কি হবে? এই অবস্থায় হবে কি, ওই জিনিসের দামটা ফল করবে, কমে যাবে, অনেক কমে যাবে। তো এই যে সিচুয়েশনটা, যে বাজারে জিনিসপত্রের যোগান ঠিকই আছে কিন্তু আমাদের কাছে টাকা না থাকার কারণে আমরা জিনিসপত্র কিনতে পারছি না, এবং জিনিসগুলো বাজারে অনেকদিন ধরে আছে, এমন অবস্থায় হচ্ছে কি হবে, বাজারে ওই পণ্যের দাম কি হবে, কমে যাবে, এবং এই কমে যাবে। অবস্থাটাকে বলছে মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন। হ্যাঁ, এবং মুদ্রা সংকোচন হচ্ছে মুদ্রাস্ফীতির চেয়েও অনেক খারাপ। মুদ্রা সংকোচন হওয়া মানে উৎপাদন হ্রাস পাওয়া, বেকারত্ব বৃদ্ধি পাওয়া, এবং জাতীয় আয় ক্রমশ কমতে থাকে, এবং সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কি হয়, নিম্নমুখী হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে দুইজন অর্থনীতিবিদের সংজ্ঞা দেওয়া আছে, আর তারপরে হচ্ছে মুদ্রা সংকোচনের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য দেওয়া আছে। বৈশিষ্ট্য, হ্যাঁ বৈশিষ্ট্য দেখো, প্রথমেই আছে কি হয়, দাম স্তর হ্রাস পায়। দাম স্তর হ্রাস পায়। তো মুদ্রা সংকোচনের প্রথমে যেটা বলেছিলাম যে এখানে কি হবে, অর্থের আমাদের কাছে অর্থের যোগান কম, জিনিসপত্রের যোগান আছে কিন্তু আমাদের কাছে অর্থের যোগান কম, মানে আমাদের কাছে কি টাকা পয়সা কম। তো সে কারণে কি হবে, এখানে যে বাজারে যে প্রাইস লেভেলটা আছে, পণ্যের যে প্রাইস লেভেলটা আছে, সেটা কি হবে, কমে যাবে। আচ্ছা, 2 নম্বরে আছে বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন হ্রাস পায় এবং বেকারত্ব বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। তারপর হচ্ছে ব্যবসায়ের মুনাফা হ্রাস পায়। এটা তো একেবারে জেনারেল নলেজ যে ব্যবসায়ের মুনাফা কেন হ্রাস পাবে। স্বাভাবিকভাবে ব্যবসায়ী যখন বাজারে জিনিসপত্র নিয়ে আসছেন এবং তিনি মানে যেই দামে বিক্রি করার কথা ছিল, যেই দামে বিক্রি করলে তার লাভ হতো, সেই দামটাই তিনি পাচ্ছেন না, যেহেতু আমাদের কাছে ক্রেতাদের কাছে টাকাই নেই, তখন কি হবে, ব্যবসায়ের মুনাফা স্বাভাবিকভাবে হ্রাস পাবে। আচ্ছা, তারপরে হচ্ছে সামগ্রিক চাহিদা হ্রাস পায়। চাহিদার জিনিসটা তো নির্ভর করে তোমার ক্রয় ক্ষমতার উপর।
তাই না? আমাদের যার যতটুকু ক্রয় ক্ষমতা, যার কাছে যে পরিমাণ অর্থ আছে, টাকা আছে, আমাদের সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের চাহিদা নির্ধারিত হয়। আমার যদি এখন ২,০০০ টাকার একটা ড্রেস কেনার মতো সামর্থ্য থাকে, তো আমার ২,০০০ টাকার ড্রেসের জন্যই আমার চাহিদা আছে বলা যাবে, তাই না? আমরা চাহিদা সংজ্ঞার মধ্যে সেটা পড়েছিলাম যে যার যতটুকু সামর্থ্য আছে সেটাকেই চাহিদা বলবে। এখন জি আমার মিস। সামর্থ্য হচ্ছে ২,০০০ টাকার ড্রেস কেনার, আমি যদি ১০,০০০ টাকার ড্রেস কেনার স্বপ্ন দেখি, সেটাকে কিন্তু চাহিদা বলবে না, তাই না? জি কারণ না, ওইটার আমার কেনার ইচ্ছা আছে, কিন্তু ওইটার পিছনে আমার অর্থ ব্যয় করার ক্ষমতা নেই। ঠিক ক্ষমতা আছে? নেই। তো এখানে বলছে যে মুদ্রা সংকোচনের কারণে সামগ্রিক চাহিদাটা হ্রাস পাবে। কি কারণে সামগ্রিক চাহিদা হ্রাস পাবে? কারণ জনগণের কাছে অর্থই নেই। ঠিক আছে? আমাদের ক্রয় ক্ষমতাই জি। কমে গেছে। এই কারণে হচ্ছে এই যে একটা দেশের সামগ্রিক চাহিদা, সেটা কি হবে? হ্রাস পাবে। হ্যাঁ। আচ্ছা। তারপরে আছে জনগণের জীবনযাত্রার মান হ্রাস পায়। স্বাভাবিকভাবে যেহেতু আমাদের কাছে অর্থের পরিমাণ কমে গেছে, তো এখানে কি হবে? জীবনযাত্রার মানও হ্রাস পাবে। হ্রাস পাবে। তারপরে অর্থনীতিতে মন্দাবস্থা দেখা দেয়। অর্থনীতিতে মন্দাবস্থা মানে হচ্ছে এই যে প্রথমে বলেছিল যে উৎপাদন হ্রাস পাওয়া, বেকারত্ব বৃদ্ধি পাওয়া, তারপর জাতীয় আয় হ্রাস পাওয়া, এই যে সবগুলো নেগেটিভ জিনিস, এগুলা যখন অর্থনীতিতে ঘটবে, সেটাকে কি বলবে? অর্থনীতিতে মন্দা অবস্থা। আচ্ছা। তারপরে একটা চিত্রের সাহায্যে মুদ্রা সংকোচনটাকে ব্যাখ্যা করা হয়েছে। ৩২৪ নাম্বার পেজে দেখো। জি মিস, পাইছি। ওকে। এখানে আমরা যখন মুদ্রাস্ফীতি পড়েছিলাম, তখন হচ্ছে সবগুলো রেখা আইডেন্টিফাই করা হয়ে গিয়েছিল। ঠিক আছে? সবগুলো রেখা আমরা এখন চিনি। জি। এখানে দেখো, এই যে ভূমি অক্ষে আছে উৎপাদন, ওকে? লম্ব অক্ষে আছে কি? হ্যাঁ। দাম স্তর। এই যে দাম এই স্তর। রেখাটা, এটা হচ্ছে যোগান রেখা। এবং এই যোগান রেখাটা আমরা পেয়েছি যোগান রেখা। অর্থনীতিতে যে পরিমাণ আমাদের সম্পদ আছে, যে পরিমাণ আমাদের প্রযুক্তি আছে, যে পরিমাণ আমাদের কর্মক্ষম লোক আছে, সব নিয়োগ করে হচ্ছে আমরা এই যোগান রেখাটা পেয়েছি। যোগান ঠিক রেখা আছে? পেয়েছি। তার মানে জি। হচ্ছে এর যে আমাদের উৎপাদন আমাদের এখন হঠাৎ করে বৃদ্ধি করা সম্ভব না। আর এটা হচ্ছে আমাদের প্রাথমিক চাহিদা রেখা, মানে সামগ্রিক চাহিদা যেটা হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিকভাবে এটা উপরেরটা। ওকে? জি মিস, প্রাথমিকভাবে হচ্ছে উপরেরটা। উপরেরটা, তারপর হচ্ছে তারপর কোনো কারণে কমে সেটা হচ্ছে নিচেরটা হবে। নিচেরটা। আচ্ছা। এখন দেখো চিত্রের বিশ্লেষণে কি বলেছে, যে চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম এবং S0 যোগান রেখা এবং D1 D2 চাহিদা রেখা নির্দেশ করা হয়েছে। যেটা দেখিয়েছি এতক্ষণ সেটাই বলেছে এখানে। তো চিত্র থেকে বোঝা যায় পূর্ণ নিয়োগ স্তরে OQF যোগান স্থির অবস্থায়, অর্থাৎ এখানে বলেছে এই যে এই পরিমাণ পূর্ণ নিয়োগ স্তরে, এই পরিমাণ যখন আমার উৎপাদনের পরিমাণ, হ্যাঁ, জি মিস। উৎপাদনের পরিমাণ যখন এই পরিমাণ, তখন হচ্ছে আমার কি হয়েছে? চাহিদা কমে গেছে। চাহিদা কমে গেছে, এবং চাহিদা কমে যাওয়ার কারণে এখানে তো এতটুকু তো উৎপাদন হয়েই গিয়েছে, তাই না? জি। তো যেটা উৎপাদন হয়ে গিয়েছে, সেটার জন্য এখন বাজারে চাহিদা নেই। চাহিদা কমে হয়ে গেছে কি? D1 থেকে কমে এই যে এই D2 রেখাটা হয়ে থেকে গেছে। চাহিদা কমে নেমে এসেছে এখানে। D2। জি। চাহিদা এখানে নেমে এসেছে। এখন এখানে যখন আমার বাজারে অনেক কি আছে, পণ্য আছে, এবং আমার চাহিদা কমে গেছে, তখন কি হবে? পণ্যের দাম কমে যাবে। কমে যেটা যাবে। নির্দেশ করছে এটা দিয়ে, মানে আমাদের প্রথমে দাম ছিল P1, এবং সেটা পরে কমে হয়ে গেছে কি? P2। P2। ওকে? দাম কমে জি। হয়ে গেছে P2। তো এই যে আমার চাহিদা কমে যাওয়ার কারণে দাম কমে গেল, এবং দাম কমে P2 হয়ে গেল, এই যে সিচুয়েশনটা, এই যে অবস্থাটা, এটাই হচ্ছে কি? মুদ্রা সংকোচন। এবং এই যে অংশটা, এই যে চার কোণা অংশটা, P1 A B P2, এই চার কোণা অংশটা নির্দেশ করছে অর্থনীতিতে মুদ্রা সংকোচনের পরিমাণ। উপর। বোঝা গেছে? জি মিস। মুদ্রা সংকোচনের পরিমাণ নির্দেশ করছে। আচ্ছা, সবাই কিছুক্ষণের জন্য একটু ভিডিওটা অন করো তো দেখি। যারা যারা ক্লাসে প্রেজেন্ট আছো, সবাই কিছুক্ষণের জন্য একটু ভিডিওটা অন করো।
কথা বলছো না কেন তোমরা? ক্লাসে আছো মিস একদম চুপ করে, মানে কি কিচ্ছু বোঝার দরকার নেই। মিস হ্যাঁ আমার তো মনে শুনছো তো, হইতেছে কিন্তু আমি বোঝার একা তো একাই দরকার ক্লাস আছে। করতেছি। হ্যাঁ আমারও কেউ তো তাই কিন্তু মনে হচ্ছে, এই জন্য করছে ভাবলাম না। যে দেখে নেই যে আসলে বাকিরা আছে কিনা। আমি তো মনে মনে ভাবতেছিলাম যে আজকে কি আমি একাই ক্লাস করতেছি মিসের সাথে। আছো তো মাশাআল্লাহ, সবাই তো আছো। ইসরাত জাহান মৌ, ভিডিও অন করো। রোল 149, ভিডিও অন করতে বলেছি। লিমিয়া, ভিডিও অন করো। কি করছো, শুয়ে শুয়ে ক্লাস করছো নাকি? ম্যাডাম শুয়ে থাকলেও ভিডিও অন করো, কোনো সমস্যা নাই। আমি ম্যাডামই এখানে, কেউ দেখছে না, অন্য কেউ দেখছে না। আর এত কত আরাম কিসের, ভাগ্য। শুয়ে শুয়ে ক্লাস করতে হবে? হ্যাঁ এত আরাম কিসের? আমি এখানে বসে টিপটপ হয়ে বসে ক্লাস নিচ্ছি, আর ওনারা শুয়ে শুয়ে ক্লাস করে। হ্যাঁ কেমন আছো? তারপরেও তো অনেকগুলা করে নাই। কে কে করে নাই? এই যে সুলতানা, তারপরে ঐশী, জুরিয়া, সুজানা তাজরিনা আক্তার, তাজু। কেন তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? তুই কি শুয়ে আছিস নাকি আদিবা? আচ্ছা শোনো, আর নিজেরা কথা বলবে না। তোমাদেরকে আচ্ছা কি মিসের কথা শুন। স্যার বা অন্য কোনো টিচার বলেছেন যে ক্লাস চলাকালীন ভিডিও অন রাখতে হবে? না ম্যাম। আমাদের কাছে মিস না বলেনি বলেনি। তো। জি না মিস। অথচ আমার টিচারদের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে, এবং টিচাররা সবাই এই ব্যাপারে একমত যে বাচ্চাদের যদি ভিডিও অন না থাকে তাহলে ওরা ক্লাসে মনোযোগী থাকে না। তারা হচ্ছে এরকম হতে পারে যে কি বলে, ভিডিও অন অফ করে তারপর হচ্ছে মিউট করে অন্য কোনো কাজ করছে, ক্লাসের রেসপন্সই পাওয়া যাচ্ছে না। তো আমাদের একটা মিটিং এ এরকম একটা ডিসিশন হয়েছিল যে সবাইকে ভিডিও অন রাখতে হবে। জি মিস আজকে আমি যেটা মনে মনে ভাবতেছিলাম। এখন পর্যন্ত তাহলে কেউ বলেনি যে ভিডিও অন রাখতে হবে। নেক্সট ক্লাস থেকে আমার ক্লাসে ভিডিও সবাই অন রাখবে। যে ভিডিও, Okay, যার miss। ভিডিও বন্ধ থাকবে আমি তাকে ক্লাস থেকে বের করে দিব। ঠিক এটা কিন্তু আমি আছে। এখান থেকে করতে পারবো, ঠিক আছে? জি এখন মিস। আমাকে বলতে হবে না যে বের হয়ে যাও, বের হয়ে যাও। আমি কিন্তু হ্যাঁ একটা হ্যাঁ মিস স্ন্যাপ করে ক্লাস থেকে বের করে দিতে পারবো। আপনার সুবিধা হয়েছে, এখন আর বলতে হবে না, আপনি আমাদের বের করে দিতে পারবেন। হ্যাঁ এখন এখন বলো, এখন একটু কথা বলো, এখন একটু মুখ খোলো। যা পড়িয়েছি এ পর্যন্ত সবাই বুঝেছো? জি মিস। ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসের জন্য পড়া থাকবে মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রা সংকোচন কাকে বলে, মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য, মুদ্রা সংকোচনের বৈশিষ্ট্য এবং চিত্র দুইটার ব্যাখ্যা। ঠিক আছে? পড়তে ওকে গিয়ে মিস। যখন দেখবে যে কিছু বুঝছো না, সেটা সাথে সাথে লিখে রাখবে। নেক্সট ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবে। জিনিসগুলো পড়তে গিয়ে মনে হয় যে খুব সহজ, শুনতে গেলে মনে হয় যে খুব সহজ, কিন্তু যখন তুমি পরীক্ষার খাতায় লিখবে তখন দেখবে যে একটু মানে পেচ লাগিয়ে যাচ্ছে। ঠিক আছে? এই কারণে খুব সুন্দর হয়ে জি ক্লিয়ার হয়ে বুঝে বুঝে পড়বে। এই জন্য আজকে আর বাড়াচ্ছি না, কারণ একবারে বেশি ইনপুট দিতে গেলে হচ্ছে জিনিসগুলো গুলিয়ে যাবে। জি আজকে তাহলে মিস। এই পর্যন্তই থাক, ঠিক মিস আছে? রোল প্রেজেন্ট করবেন না? হ্যাঁ, রোল প্রেজেন্ট করবেন না? রোল প্রেজেন্ট করে অন্যরা। জি মিস করে তো। পরে আমি তো আজকে রেজিস্টার খাতা নিয়ে বসিনি, তাহলে নেক্সট ক্লাসে করবো। আজকে তোমরা 14 জন ও। আছো, আমার কাছে হিসাব আছে, ঠিক আছে? জি মিস, আর আমি তো রোল লিখে নাই, তার জন্য বললাম মিস, আমি ওখানে রোল লিখে নাই। আচ্ছা তোমরা যারা যারা আছো, আমি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখি, তারপরে হচ্ছে তোমাদের রোলটা আমাকে পাঠিয়ে দিবে। আমি জিজ্ঞেস করবো এখানে কারো কারো নাম আছে, কারো কারো রোল আছে। ঠিক আছে, রোল নেওয়া হয়ে গেছে। এই যে তাজরিনা, তাজু, তোমার রোল নাম্বারটা দেওয়া নেই, আর বাকি সবার মোটামুটি রোল নাম্বার দেওয়া আছে। আর তোমার হচ্ছে ম্যাম আমি তো দিয়েছি। মানে তোমার নামের সাথে দেওয়া নেই আর কি, তুমি মেসেজ করে দিয়েছো তাই না? জি ম্যাম। আচ্ছা সমস্যা নেই, আমি তোমরা যারা যারা প্রেজেন্ট আছো সেটা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ঠিক আছে, ওই ঠিক আছে স্ক্রিনশটটা মিস। তোমাদেরকে দিয়ে বলবো যে কার কার রোল মানে কোনটা আমাকে একটু জানিয়ে দিবে, আমি লিখে ফেলবো। ওকে ওকে মিস। মিস ওকে, আসসালামু তাহলে আলাইকুম। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। জি মিস, আপনি ভালো থাকেন।